আমি অ্যাডভোকেট সালমা আক্তার ডলি। তো আমরা সিআরপিসি নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে সিআরপিসির আপনার হুলিয়া আর সম্পত্তি ক্রোক এটা নিয়ে একটু আলোচনা করব। সিআরপিসির কোন ধারায় কী বলা হয়েছে সেটা একটু আমরা আজকে জানব। তো যাই হোক, সিআরপিসির 87 ধারায় বলা হয়েছে যে পলাতক ব্যক্তির জন্য হুলিয়া, পলাতক ব্যক্তির জন্য হুলিয়া যদি কোনো আদালত বিশ্বাস করে যে উক্ত আদালত যার বিরুদ্ধে হাজির হওয়ার জন্য পরোয়ানা জারি করেছেন সেই পলাতক ব্যক্তি হাজির হয় নাই এবং আত্মগোপন ইচ্ছাকৃতভাবে আত্মগোপন করেছেন, তাহলে আদালত কী করবেন? নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের জন্য হুলিয়া জারি করবেন। এই কথাটার অর্থ হচ্ছে প্রথমে আসামির বিরুদ্ধে কী করা হয়েছে? পরোয়ানা জারি করেছে। সে পরোয়ানা জারি করার পরে সে কী করলো? সে আদালতে হাজির হয়নি। এখন আদালত যদি বিশ্বাস করে যে এই ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির হয়নি, যেহেতু তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, উনি হাজির হয়নি, সেক্ষেত্রে কী করবেন? তাকে একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় দিয়ে, মানে 30 দিনের সময় দিয়ে আদালত কী করবেন? একটা হুলিয়া জারি করবেন, লিখিত একটা হুলিয়া জারি করবেন। ঠিক আছে। এখন 88 ধারায় কী বলা হয়েছে? 88 ধারায় বলা হয়েছে যে আদালত কোনো পলাতক ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি কী করতে পারবেন? ক্রোকের আদেশ দিতে পারবেন। প্রথমে কি হলো? পরোয়ানা জারি হলো, উনি আসেন নাই। তারপরে কি হলো? হুলিয়া জারি হলো, তারপরেও সেই ব্যক্তিটা আদালতে উপস্থিত হয়নি। এই ক্ষেত্রে আদালত কী করবেন? তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিবেন। এখন এই যে হুলিয়া জারির ক্ষমতা, হ্যাঁ, কার আছে? এই ক্ষমতাটা কার? এটা হচ্ছে যে আদালত, বিচারিক আদালতের এই ক্ষমতাটা। হ্যাঁ, এখন কিন্তু যে ব্যক্তি হুলিয়া জারি করলো, মানে যে ব্যক্তির বিরুদ্ধে যে আদালত হুলিয়া জারি করলো, সেই আদালত কিন্তু আপনার ক্রোকের আদেশ জারি করবেন, অন্য আদালত না। যিনি হুলিয়া জারি করবেন তিনি কি করবেন? তিনি ক্রোকের আদেশটা দিবেন। এখন যদি পলাতক ব্যক্তি হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে, যদি পলাতক ব্যক্তি হুলিয়া যে 30টা দিন সময় দিয়ে দিয়েছে, সেই উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয়, তাহলে কি করবে আদালত? সেই তার স্থাবর অস্থাবর সম্পত্তি কি হয়ে যাবে? ক্রোকের মাধ্যমে আদালতের হবে। এখন এই ক্রোক সম্পত্তি আদালত কি করতে পারবে না? আদালত 6 মাসের মধ্যে বিক্রি করতে পারবে না। সম্পত্তি ঠিকই ক্রোক করবে, কিন্তু আদালত 6 মাসের মধ্যে বিক্রি করতে পারবে না। এখন এই যে সম্পত্তি যে ক্রোক হইল, এখন এই ক্রোকের সম্পত্তি সে ব্যক্তিটা কিভাবে উদ্ধার করবেন সেই সম্পর্কে কি বলা হয়েছে একটু দেখি। যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সে ক্রোকের তারিখ হতে 2 বছরের মধ্যে 2 বছরের মধ্যে হাজির হয়ে ক্রোক সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আবেদন করবেন। যার বিরুদ্ধে ক্রোক করা হয়েছে সে কী করবে? 2 বছরের মধ্যে আদালতে হাজির হবেন। হাজির হওয়ার পরে কি করবেন? সেই ক্রোক সম্পত্তি পুনরুদ্ধারের জন্য আবেদন করবেন। এখন তাকে কি প্রমাণ করতে হবে? সে হাজির হইল, আবেদন করলো আর মঞ্জুর হয়ে গেলো, ব্যাপারটা এমন না। তাকে কি প্রমাণ করতে হবে? তাকে প্রমাণ করতে হবে যে তিনি ইচ্ছাকৃতভাবে পলায়ন ছিলেন না। ঠিক আছে, পরোয়ানা তিনি পান নাই, এবং নির্ধারিত সময়ে হুলিয়া তার কাছে পৌঁছায় নাই। যদি এইসব ঘটনাগুলো সত্য হয়, কি হয়? তিনি ইচ্ছাকৃতভাবে পলাতন পান নাই, তিনি হুলিয়া পান নাই, হ্যাঁ, এগুলো যদি তার কাছে প্রমাণিত হয়, তিনি যদি আদালতকে প্রমাণ করতে পারেন যে তিনি ইচ্ছাকৃতভাবে আত্মগোপন করেননি, তখন কি হবে? তখন এই পূর্ণ উদ্ধারের, মানে সম্পত্তি পূর্ণ উদ্ধারের উনি আবেদন করবেন, তখন আদালত কি করতে পারবেন? এই আবেদনটা মঞ্জুর করতে পারে। এখন প্রতিকারটা কি? এই যে সম্পত্তি ক্রোক হইল, আদেশ হইল, এগুলোর প্রতিকারটা কি? এগুলোর প্রতিকারটা হচ্ছে যে সম্পত্তি ক্রোকের আদেশ বাতিলের জন্য, সম্পত্তি যে আপনার ক্রোক হইল, সম্পত্তিটা যে ক্রোকের আদেশটা হইল, এটার আপনি কি করতে পারেন? এই আদেশটা বাতিল করতে পারবেন। বাতিলের জন্য কি করতে পারবেন? আপনি রিভিশন দায়ের করতে পারবেন। এটা একটা আপনার উপায়। আরেকটা আপনি কি করতে পারেন? ক্রোকের তারিখ হইতে 2 বছরের মধ্যে ক্রোকের সম্পত্তি পূর্ণ উদ্ধারের জন্য, ক্রোকের তারিখ হইতে 2 বছরের মধ্যে ক্রোকের সম্পত্তি পূর্ণ উদ্ধারের জন্য 89 ধারায় আপনি আবেদন করতে পারবেন। এখন ক্রোক সম্পত্তি পূর্ণ উদ্ধারের আবেদন করতে হবে যে
যে আদালতে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রয় করার আদেশ দিয়েছিল। এখন এটার অর্থ হচ্ছে যে আপনি কোথায় আবেদনটা করবেন, আপনার সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কোথায় আবেদন করবেন? যে ক্রয়ের আদেশ দিচ্ছে, হ্যাঁ, যে আদালত ক্রয়ের আদেশ দিচ্ছে সেই আদালতে যে আপনি কি করবেন, আপনি এটা পুনরুদ্ধারের আবেদন করবেন। এখন দেখি, আদালত ক্রয় সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন যদি অগ্রাহ্য করে, আপনি যে আবেদন করেন আদালত যদি এটা অগ্রাহ্য করে মানে গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? সেই ক্ষেত্রে আপনি এইটার বিরুদ্ধে, এই যে আপনার গ্রহণটা করলো না, এটার বিরুদ্ধে আপনি কি করবেন? আপনি আপিল করবেন। কেমন? এখন দেখি যে 127 ধারায় কি বলা হয়েছে। 127 ধারায় বলা হয়েছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দিবেন কে দিবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। বেআইনি সমাবেশ তো আমরা বুঝি যে অনেক লোকজন একটা দাঙ্গা হাঙ্গামা করার জন্য যে একটা সমাবেশ করেন, এটাকে ছত্রভঙ্গ করার জন্য, মানে এই সমাবেশটা ভঙ্গ করার জন্য কে আদেশ দিবেন? আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারবেন। আর কে দিতে পারবেন? পুলিশ অফিসার। এখন মেট্রোপলিটন এলাকায় সামরিক শক্তি প্রয়োগ দ্বারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ কে দিবেন? মেট্রোপলিটন এলাকায় কে দিবেন? সেটা হচ্ছে যে পুলিশ কমিশনার এবং মেট্রোপলিটন এলাকার বাহিরে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সহজভাবে মনে রাখবো যে মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার, মেট্রোপলিটন এলাকার বাহিরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করবেন? আদেশটা দিবেন। এখন 144 ধারা কি? 144 ধারাটা কি? হ্যাঁ, এটা হচ্ছে যে মনুষ্য জীবন, স্বাস্থ্য বা নিরাপত্তার প্রতি বিপদ আসার সম্ভাবনা থাকে তা প্রতিরোধ করার জন্য, মানে আমাদের জনগণের জীবনে যদি কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে তা প্রতিরোধ করার জন্য, কেমন কি হবে? অথবা তা প্রতিরোধ করার জন্য, অথবা কোনো দাঙ্গা হাঙ্গামা হতে পারে, মানে দেশে কোনো দাঙ্গা হাঙ্গামা হতে পারে, তা প্রতিরোধ করার জন্য 144 ধারা জারি করা হয়। 144 ধারাটা এই কারণে জারি হবে, মানে জনগণের জীবনে একটা বিপদ আসতে পারে সেটার জন্য, বা এমন একটা দাঙ্গা হাঙ্গামা হবে যার কারণে জনগণের জীবন বিপদ হবে, সেই কারণে কি হবে? 144 ধারা জারি হবে। হ্যাঁ, এখন এই 144 ধারা জারিটার আদেশটা কে দিবেন? ইনি দিবেন জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন এই 144 ধারা কতদিন বলবৎ থাকবে? 144 ধারাটা জারিটা যে হবে এটা কতদিন বলবৎ থাকবে? এটা সর্বোচ্চ 2 মাস। সর্বোচ্চ 2 মাস কি থাকবে? বলবৎ থাকবে। এখন জেলা ম্যাজিস্ট্রেটের 144 ধারা যে আদেশটা দিল, এর বিরুদ্ধে কি করা যেতে পারে? এই 144 ধারার বিরুদ্ধে কি করা যেতে পারে? দায়রা জজের নিকট রিভিশন করা যেতে পারে। কেমন? এখন 144 ধারা মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য না। 144 ধারাটা মেট্রোপলিটন এলাকাটা এটা প্রযোজ্য হবে না, কিন্তু মেট্রোপলিটন এলাকার বাহিরে কি হবে? 144 ধারা জারি করাটা যেটা ক্ষমতা, এটা কার থাকবে? এটা থাকবে আপনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তিনি তার ক্ষমতা, তিনি এটার আদেশ দিবেন। এখন একটু দেখব যে 145 ধারাটা কি? 145 ধারা, হ্যাঁ, 145 ধারার অধীনে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ দেখা দিলে, মানে 145 ধারাটা হচ্ছে যে আপনার কোনো স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয়, সেক্ষেত্রে কি হবে? জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট কি করবেন? 145 ধারার আদেশ দিবেন। এখন এই আদেশটা কেন দিবেন তিনি? 145 ধারার আদেশটা উনি কেন দিবেন? 145 ধারার জারির আদেশ দিবেন যদি তার অধিক্ষেত্রে মানে তার অধিকারে, তার এলাকায়, কার এলাকায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা তিনি জেলা ম্যাজিস্ট্রেটে, হ্যাঁ, এলাকায় যদি কোনো জমি বা পানি বা উপার সীমানা সম্পর্কে
কোনো বিরোধ রয়েছে। কি রয়েছে? কখন আদেশটা দিবেন? কোনো জমি সম্পর্কে বা কোনো পানি সম্পর্কে বা তার সীমানার মধ্যে, মানে ওই ম্যাজিস্ট্রেটের সীমানার মধ্যে যদি কোনো বিরোধ দেখা দেয়, এই সম্পত্তি সম্পর্কে যদি বিরোধ দেখা দেয়, তার জন্য তিনি কি করবেন? 145 ধারা তিনি জারি করবেন। মানে এই সমস্ত কারণে, এই যে বিরোধটা দেখা দিল, এটার কারণে কি হবে? এটা জানো তো আপনার শান্তিভঙ্গ হবে, সমাজে শান্তিভঙ্গ হবে না, যে এই সম্পত্তি নিয়ে বিরোধ দিতে যে না হাঙ্গা দাঙ্গামা হবে, বা এটা নিয়ে আপনার যে কোনো মানে পরিবেশ নষ্ট হবে। সে কারণে কি হবে? এই শান্তি রক্ষা করার জন্য 145 ধারা জারি করা হবে। থ্যাংক ইউ।